হ্যাঁ, রিটেন বোঝার চেষ্টা করবেন। এই যে স্টোরিটা, ইংলিশ স্টোরি, এটা আমরা পড়বো। আহ, এটা পড়ার পর আমরা অনেকেই ইংলিশে প্যাসেজ রিডিং করতে পারি, কিন্তু একটা প্যাসেজ পড়ে তার অ্যাকচুয়াল অর্থ কি হবে এটা আমরা বুঝি না। হ্যাঁ, অর্থাৎ কোন টেন্সে লেখা আছে, না প্যাসিভ ভয়েস, না মডাল ব্যবহার করা আছে, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, এটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, এটা আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে। কারণ এটা না বুঝতে পারলে আমরা এতদিন যে বিষয়গুলো দেখেছি, যে বিষয়গুলো শিখেছি, সেগুলোকে কম্পেয়ার করে এক জায়গায় করে আমরা এই এই বিষয়গুলোকে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তো দেখেন, আমি এটা ভালোভাবে পড়ছি, আপনার মনোযোগ দিয়ে শোনেন। আমি আবারও বলছি, এটা পড়ার মেইন উদ্দেশ্যটা কি, আমরা অনেকে এটা পড়তে পারবো, বাট পড়ার পর তার অ্যাকচুয়াল অর্থটা কি হবে, অ্যাকচুয়াল মিনিংটা কি হবে, প্রত্যেকটা সেন্টেন্স ঠিক কোন টেন্সে লেখা এবং সেই টেন্স অনুযায়ী প্রত্যেকটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থটা কি, এটা আমরা বের করব। দেখেন, বোঝার চেষ্টা করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। স্টোরি অ্যাবাউট চাইল্ডহুড ডেজ। একটা স্টোরি রিড আউট করলে সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন বোঝা যায়, রিডিং স্পিডটার ডেভেলপমেন্ট আসে, রিডিংটা ইনক্রিজ করা যায়, ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়। হ্যাঁ, অনেকগুলো বিষয় আমরা ডেভেলপ করতে পারি। ঠিক আছে, তো দেখেন, বোঝার চেষ্টা করেন। সুমন ইজ সিটিং অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য সন্ধ্যা রিভার। এটা কোন টেন্স? সাবজেক্ট সুমন। ইংলিশে প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। তো সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে, ব্যাঙ্ক অফ দ্য সন্ধ্যা রিভার মানে কি, সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে। ঠিক আছে, একটা মিনিট একটু ওয়েট করেন। হ্যাঁ, ইউ ক্যান সি সুমন ইজ সিটিং অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য সন্ধ্যা রিভার। সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে। ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন। এটা খুব সুন্দর একটা বিকাল ছিল। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন। দেখেন, পরের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই না? এটা খুব সুন্দর একটা বিকাল ছিল। ওয়াজ ওয়্যার থাকলে আমরা মনে করি কি, যে মনে হয় এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বাট না, এখানে ওয়াজটা মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে। যদি এরপর আরেকটা ভার্ব থাকতো, তার সাথে আইএনজি হতো, তাহলে কন্টিনিউয়াস হতো। হ্যাঁ, সো হিয়ার ইউ ক্যান সি, বোঝার চেষ্টা করেন একটু। দ্য দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন। অর্থাৎ বিকালের সূর্যের যে মৃদু আলো, আবারও বলছি, বোঝার চেষ্টা করেন। বিকালের সূর্যের যে মৃদু আলো একটা আহ, মনোরম দৃশ্য তৈরি করেছিল, একটা মনোরম দৃশ্য তৈরি করেছিল। অর্থাৎ বিষয়টা কি, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স যখন তৈরি হয়, একটা সেন্টেন্স যখন লেখা হয়, সেই সেন্টেন্স বা বাক্যের, বোঝার চেষ্টা করেন, সেই সেন্টেন্স বা বাক্যের আমরা ভাবি কি, যে এটাকে কি বলা যায়, মানে শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, কিন্তু একটা সাবজেক্ট যে একটা ওয়ার্ডেই হবে জাস্ট, বিষয়টা এরকম না। একটা সাবজেক্ট কিন্তু আমাদের দুইটা, তিনটা বা চারটা ওয়ার্ডে হতে পারে, যেটাকে বলা হয় ফ্রেজ। ইউ হ্যাভ টু ইউজ দ্য কারেক্ট ফ্রেজ ফ্রম দ্য সেন্টেন্সেস। হ্যালো। ওকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন বা বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। সেটা হচ্ছে,
একটা ওয়ার্ডেই যে একটা ওয়ার্ডেই যে আমাদের ওইটাকে কি বলে সাবজেক্ট হবে, বিষয়টা এরকম না। আমি আপনাদের প্রথম দিকে যখন ক্লাস নিয়েছিলাম তখন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে একটা সাবজেক্ট কিন্তু একটা সেন্টেন্সকে কিভাবে বড় করা হয়, একটা সেন্টেন্সকে কিভাবে লং করা হয়, একটা সেন্টেন্সের ভিতর কিভাবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা হয়, সেটা ভার্বকে কোশ্চেন করে করে, মানে অবজেক্টের জায়গা কিভাবে বড় করা যায়, এক্সটেনশনের জায়গা কিভাবে বড় করা যায়, এইটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এক্সটেনশনের জায়গা। কিন্তু দেখেন এই জায়গাটাতে আমরা একটা সাবজেক্ট কিভাবে বড় করতে পারি। মনে করেন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, কথাটা বোঝেন, রহিম ইজ আ গুড বয়। হ্যাঁ, রহিম একটা ভালো ছেলে। এই বাক্যে সাবজেক্ট কে? রহিম। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, রহিম কিন্তু সাবজেক্ট। এখন আমি যদি বলি যে আ পোর বয় রহিম, সরি, আমি যদি বলি রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে সেন্টেন্সটা মিলবে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কথাটা বোঝেন, রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রহিম একজন মেধাবী ছাত্র। এবার আমি যদি এরকম ভাবে একটা সেন্টেন্স বলি, আ পোর বয় রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কথাটা বোঝেন, আগের বাক্যে রহিমটা সাবজেক্ট ছিল, ইজটা ভার্ব, কিন্তু পরের বাক্যে এই চারটা ওয়ার্ডই কিন্তু সাবজেক্টের অংশ। এটাকে একসাথে বলা হয় নাউন ফ্রেজ। মানে এখানে একটা হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ড থাকে, সেটা হচ্ছে রহিম। এই রহিমকে প্রি মডিফাই করেছে আ, পোর এবং বয়, এই তিনটা ওয়ার্ড। অর্থাৎ আ, পোর, বয়, রহিম একসাথে একটা সাবজেক্ট। এটাকে নাউন ফ্রেজ বলা হয়। মানে মূলত রহিমটা নাউন, বাকি যে ওয়ার্ডগুলো আছে এ, পোর এবং বয়, এই তিনটা ওয়ার্ডই মূলত অ্যাজ আ পার্টস অফ স্পিচ অ্যাজেক্টিভ। আবার আমি যদি এইভাবে সেন্টেন্সটা বলি যে আপুর বয় রহিম ফ্রম ভিলেজ, হ্যাঁ, অর্থাৎ গ্রাম থেকে আসা একটা গরিব ছেলে রহিম, এবার বললাম যে ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই বাক্যে দেখেন আমার 6টা ওয়ার্ডে সাবজেক্ট হচ্ছে, মানে এতটুকু ধরে সবই সাবজেক্টের অংশ। এখানে রহিম, রহিমকে প্রি মডিফাই করছে আ, পোর বয়, পোস্ট মডিফাই করছে ফ্রম ভিলেজ, প্রেপোজিশন দিয়ে পোস্ট মডিফাই হচ্ছে। অর্থাৎ এই যে বাক্যটা আপনারা দেখছেন, দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান, এখানে লাইটটা হচ্ছে মূলত মেইন ওয়ার্ড, এটাকে প্রি মডিফাই করছে দা সফট। আর এই যে অফ দ্য আফটারনুন সান, এটা হচ্ছে পোস্ট মডিফাই করছে। মানে এই বাক্যে এই সান পর্যন্তই কিন্তু সাবজেক্টের অংশ, যেটাকে বলা হয় নাউন ফ্রেজ। মেকের পাস্ট ফর্ম মেড, এটা ভার্ব, আর চার্মিং সিন এটা আমার অবজেক্ট। সো এইভাবে একটা বাক্যের সাবজেক্টও কিন্তু বড় হয় কি করে? নাউনকে মডিফাই করে, নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়ে, যেটাকে বলা হয় নাউন ফ্রেজ। মানে আই, উই, ইউ, হি, সি, রহিম, করিম, একটা ওয়ার্ডই যে সাবজেক্ট হবে বিষয়টা এরকম না। সাবজেক্ট বড় হতে পারে, আমরা অনেকেই এই জায়গাগুলো বুঝতে পারি না। এটা বুঝতে হবে। আমি একদম শুরুতে আপনাদেরকে বলছিলাম, শুরুর দিকে যখন ক্লাস নিয়েছিলাম, হাউ ক্যান উই মেক লং সেন্টেন্স ফ্রম শর্ট সেন্টেন্স। আপনাদের মনে আছে? মনে থাকার কথা বিষয়টা, মনে আছে আপনাদের? হাউ, হোয়ার, ওয়েন, হোয়াই দিয়ে কোশ্চেন করলে, তো সেটা ছিল কিন্তু এক্সটেনশনের পার্ট, কিভাবে বড় হয়। আর এটা হচ্ছে আমাদের কোন জায়গায়, সাবজেক্টের জায়গাটাও বড় করে যায়, একটা মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ডকে মডিফাই করে। আচ্ছা, আপনারা একজন একটু এখান থেকে পড়বেন এখন, এই জায়গাটা থেকে, দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড, এইখান থেকে একটু পড়েন তো। Sunlight Anyone? is being ফোনটা দাও। তারা আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শান্ত, আমি একটু আপনাকে পড়তে বলছিলাম, শান্ত, আপনি একটু পড়বেন, হ্যাঁ। শান্ত বণিক, আপনি একটু এখান থেকে রিডিং করেন। Sunlight is being reflected on the river. The river water was looking like orange juice. One is looking at the juicy looking water. Peace inside mind. Raj has come to Shumon few minutes বাংলা বলতে ago. হবে, প্রত্যেকটার সাথে বাংলা বলবেন। So, sunlight is being reflected on the river. মানে হচ্ছে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ, এটা মানে হচ্ছে সূর্যের আলো দিতে প্লিত হচ্ছে। The river water was looking like orange juice. নদীর পানি অরেঞ্জ কমলার স্রোতের মতো দেখা দেখাচ্ছিল। Suman is looking at the juicy looking water. সুমন
জুসি ওই জুসি লুকিং ওয়াটারের দিকে যাচ্ছে, পানির দিকে একবার দেখতেছে মনে হয়, পানির দিকে জুসির দিকে একবার He দেখতেছে। felt peace inside mind. সে আহ, খুবই শান্তি অনুভব করেছিল। সিরাজ had come to Suman few minutes ago. সিরাজ সুমনের নিকট 1 মিনিট আগে এসেছে। He is the best friend of সুমন। সুমনের সব- আহ, সবচেয়ে he is the best friend of সুমন। সে সুমনের সবচেয়ে কাছের বন্ধু। Now he is standing silently beside সুমন। এখন সে সুমনের পাশে নীরবে দাঁড়াচ্ছে। না, দাঁড়িয়ে আছে। সে সুমনের আহ, পাশে নীরবে আহ, আহ, দাঁড়িয়ে আছে। সুমন did not notice his presence. সুমন তার উপস্থিতি উপলব্ধি করতে পারেনি। Suddenly he looked behind and saw Siraj standing beside him. হঠাৎ সে দেখলো সে সিরাজকে দেখলো। He looked behind. Suddenly হঠাৎ সে পেছনে দেখলো এবং আহ, সে দেখলো যে সিরাজ পাশে দাঁড়িয়ে আছে। সুমন said, "I was waiting for you." সুমন বলেছিল, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। Why are you so late? আহ, তুমি এত দেরিতে why are you so late? তুমি এত বিলম্ব কেন? সিরাজ said, I came 5 minutes ago. সিরাজ বলেছিল আমি সিরাজ যে বলেছিল আমি 5 মিনিট আগে ছিলাম। Did not notice me. তুমি আমাকে লক্ষ্য করোনি। He said that I was very turned to enjoy the beauty of the afternoon. সুমন বলেছিল যে আমি কি মনোমুগ্ধকর ছিলাম। দেখেন, এবার একটু To মনোযোগ দিয়ে enjoy. বোঝার চেষ্টা করেন। আমি বলছি যে আমরা ইংলিশে যেটা পড়বো সঠিক টেন্স ধরে বাংলা বাংলা শেখার চেষ্টা করব, মানে সঠিক টেন্সটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি বা ধরতে পারি, আমরা ভালোভাবে বাংলাটা করতে পারবো। ঠিক আছে, দেখেন একটু মনোযোগ দিয়ে এই জায়গাটাতে বোঝার চেষ্টা করেন। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, যে সূর্যের আলো নদীর উপর প্রতিফলিত হচ্ছে। দ্য রিভার ওয়াটার দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস। অর্থাৎ নদীর পানিটা লাগতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ লুকিং। হ্যাঁ, কিসের মতো? কমলার জুসের মতো। হ্যাঁ, তারপর দেখেন, বোঝার চেষ্টা করেন। হি ফেল্ট পিস ইনসাইড মাইন্ড। সে মনের ভিতর শান্তি অনুভব করলো। FEEL, ফিল মানে অনুভব করা, এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। ফিলের পাস্ট ফর্ম কি? ফেল্ট। এই যে ভার্বগুলো ধরতে হবে, যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, এটা কোন টেন্সে লেখা আছে? সিরাজ হ্যাজ সুমন সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস এগো। সিরাজ সুমনের কাছে এসেছে কিছু সময় আগে। ঠিক আছে, সিরাজ সুমনের কাছে এসেছে কিছু সময় আগে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কাম এর পাস্ট ফর্ম কেম, পাস্ট পার্টিসিপল আবার কাম, সো হ্যাজ কাম। ওকে, এরপর দেখেন, হি ইজ আ বেস্ট ফ্রেন্ড অফ সুমন। সে সুমনের খুব ভালো বন্ধু।
হ্যাঁ, নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন। এখন সে নীরবে সুমনের পাশে দাঁড়িয়ে আছে। এখন সে নীরবে সুমনের পাশে দাঁড়িয়ে আছে। সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স। সুমন তার উপস্থিতি লক্ষ্য করেনি। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। আমি যদি বলতাম লক্ষ্য করেছিল, সুমন নোটিসড হিজ প্রেজেন্স। এটা হচ্ছে লক্ষ্য করেনি, খেয়াল করেনি, ডিড নট নোটিস। সাডেনলি হি লুকড বিহাইন্ড অ্যান্ড স সিরাজ স্ট্যান্ডিং বিসাইড হিম। হঠাৎ করে সে পিছনে তাকালো এবং দেখলো সিরাজ তার পাশে দাঁড়ানো। হঠাৎ করে সে পিছনে তাকালো এবং দেখলো সিরাজ তার পাশে দাঁড়ানো। এরপর দেখেন, সুমন সেইড, সুমন বলল, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আহ, এটা পাস্ট কন্টিনিউয়াস। ওয়াই আর ইউ সো লেট? তুমি কেন এত দেরি করলে? সিরাজ সেইড, আই কেম 5 মিনিটস এগো। আমি 5 মিনিট আগে এসেছিলাম। সিরাজ সেইড, আই কেম 5 মিনিটস এগো। আমি 5 মিনিট আমি 5 মিনিট আগে এসেছিলাম। এরপর দেখেন, এরপর দেখেন, ইউ ডিড নট নোটিস মি। সুমন সেইড, আই ওয়াজ সুমন সেইড দ্যাট, সুমন বলেছিল যে, আই ওয়াজ ভেরি চার্ম টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন। আমি খুবই উৎফুল্ল ছিলাম, খুবই পুলকিত ছিলাম, উপভোগ করে, এনজয় করে। কি উপভোগ করে? বিকালের বিকালের এই সৌন্দর্যটা উপভোগ করে আমি খুবই উৎফুল্ল ছিলাম, খুবই আনন্দিত ছিলাম। হ্যাঁ, এরপর দেখেন কি বলছে, আই ওয়াজ, এটা কিন্তু মেইন ভার্ব। ভেরি চার্মড, চার্মড শব্দটা অ্যাজেক্টিভ। টু এনজয়, এনজয় মানে উপভোগ করা, টু এনজয় এটা ইনফিনিটিভ, টু প্লাস ভিয়ান। দ্য বিউটি অফ দ্য আফটারনুন, বিকালের সৌন্দর্য। সিরাজ সেইড, আই আন্ডারস্টুড। সিরাজ বলল, হ্যাঁ, বুঝলাম। সিরাজ বলল, হ্যাঁ, আমি বুঝলাম। আই ওয়াজ অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন। আমিও বিকালের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। হ্যাঁ, আমিও বিকালের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। আই অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন। দ্যাটস ওয়াই আই ডিডেন্ট কল ইউ। এই কারণে আমি তোমাকে কল করিনি, অর্থাৎ ডাকিনি। আই ডিডেন্ট কল ইউ, এর কারণে আমি তোমাকে ডাকিনি বা কল করিনি। সুমন সেইড উইথ শাই। শাই মানে কি জানেন? দীর্ঘ নিঃশ্বাস নেওয়া, একটা নিঃশ্বাস ফেলে বলা। সুমন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, হ্যাঁ, সিট বিসাইড মি, আমার পাশে বসো, আমার পাশে বসো। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সিরাজ স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড সুমন। সিরাজ তার বন্ধু সুমনের পাশে বসলো, অ্যান্ড সেইড দ্যাট, এবং বলল যে, আই কেম টু ভিলেজ আফটার 3 ইয়ার্স। আমি 3 বছর পর গ্রামে এসেছিলাম। বাট আই অলওয়েজ মিস দ্য পাস্ট ডেজ দোজ আই পাস্ট অ্যাট ভিলেজ। কিন্তু আমি সর্বদা অতীতের দিনগুলোকে মিস করি, যেগুলো আমি অতিক্রম করে এসেছিলাম। হ্যাঁ, পার করে এসেছিলাম। এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। আহ, সুমন সেইড নাথিং। সুমন কিছু বলল না। দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ দ্য আফটারনুন সান রিমাইন্ডেড হিজ মেমোরিজ উইথ দ্য সন্ধ্যা রিভার। ওকে, বলছে যে কমলা রঙের আলো বিকালের সূর্যের মনে করিয়ে দিচ্ছিল। রিমাইন্ড, এটা পজিটিভ ভার্ব, অন্যকে স্মরণ করানো, তার মেমোরিজ, তার স্মৃতিগুলোকে সন্ধ্যা নদীর সাথে। সিরাজ সেইড, সিরাজ বলল, আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ? কতদিন পর তুমি গ্রামে এসেছিলে? কতদিন পর তুমি গ্রামে এসেছিলে? 10 ইয়ার্স। আই নেভার থট দেয়ার উড বি আ মিটিং উইথ ইউ এগেইন। 10 বছর। আমি কখনো ভাবিনি যে তোমার সাথে আবার আমার দেখা হবে। আফটার কামিং টু ভিলেজ, গ্রামে আসার পর, আই হার্ড, আমি শুনেছিলাম, ইউ কেম টু ভিলেজ, তুমি গ্রামে এসেছো। আই হার্ড ইউ কেম টু ভিলেজ। আই কালেক্টেড ইউর নাম্বার ফ্রম ইউর নিফিউ। আমি তোমার নাম্বার সংগ্রহ করেছিলাম তোমার নিফিউ এর কাছ থেকে। নিফিউ মানে ভাতিজা, ভাইপো, এটা ঠিক আছে। 3 ইয়ার্স এগো, 3 বছর আগে। আই খেইম, কামের পাস্ট ফর্ম কি? খেইম। আমি এসেছিলাম টু ভিলেজ, গ্রামে, ইন উইন্টার, শীতে, উইন্টার ভ্যাকেশন, শীতের ছুটিতে। দেন আই আস্কড ফর ইউর নাম্বার টু ইউর নিফিউ। আমি তোমার নাম্বার
জিজ্ঞাসা করেছিলাম তোমার এই ভাতিজার কাছে বা ভাইপো যেটাই বলেন না কেন। এরপর দ্যাট টাইম হি ডিড নট নো ইউর নাম্বার, সেই সময় সে তোমার নাম্বার জানতো না। বাট টুডে, কিন্তু আজ, আফটার কালেক্টিং ইউর নাম্বার, তোমার নাম্বার সংগ্রহ করার পর, আই কল্ড ইউ, আমি তোমাকে কল করলাম। ফাইনালি উই মেট ইজ আদার আফটার 5 ইয়ার্স, অবশেষে আমরা দেখা করলাম। MEET, দেখেন মিটের পাসপোর্ট মেট, এই যে টেন্স ধরতে হবে। অবশেষে আমরা একে অন্যের সাথে দেখা করলাম 5 বছর পর। ইয়েস উই ডিড, হ্যাঁ আমরা করলাম। হ্যাঁ, সিরাজ সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, সিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল, ইউ বিকেম ভেরি ফ্যাট, তুমি খুবই মোটা হয়ে গেছো। সুমন সেইড ইউ টু, সুমন বলল তুমিও। জাস্ট ওয়েট আ মিনিট। একটা মিনিট একটু ওয়েট করেন। এরপর দেখেন, বলছে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য চাইল্ডহুড ডেজ দ্যাট উই পাস টুগেদার, অর্থাৎ তোমার কি শৈশবের দিনগুলো মনে আছে যেগুলো আমরা অতীতে পার করেছিলাম, অতীতে অতিক্রম করেছিলাম। বলছে অফকোর্স আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, তাহলে এটা কি? এটা ফিউচার, যে আমি কখনোই ওই দিনগুলোকে ভুলবো না। অবশ্যই আমি কখনোই ওই দিনগুলোকে ভুলবো না। অফকোর্স আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, আমি কখনোই ওই দিনগুলোকে ভুলবো না। নাও ডেজ মাই মাইন্ড অলওয়েজ লাইকস টু গো ব্যাক টু দ্য চাইল্ডহুড ডেজ, আমার মন এখন চায়, লাইক মানে আমরা জানি পছন্দ করা, কিন্তু লাইকের মানে কিন্তু শুধু পছন্দ করা না, লাইকের মানে চাওয়াও হয়। আমার মন এখন চায় ওই অতীতের গুলোতে ফিরে যেতে। হাউ ইন্টারেস্টিং দোজ ডেজ ওয়ার, অর্থাৎ কত সুন্দর ছিল ওই দিনগুলো। হ্যাঁ, একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপর কি বলছে দেখেন, যে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডেজ উই ফ্লিউ অ্যাওয়ে ফ্রম স্কুল, তোমার কি ওই দিনটা মনে আছে আমরা স্কুল পলায়ন করেছিলাম, আমরা স্কুল থেকে পালিয়ে এসেছিলাম? ইয়েস আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, ইজ ইট পসিবল, যদি যদি এটা সম্ভব হয়, আই উড গো ব্যাক টু দ্য ডেজ এগেইন, আমি আবার ওই দিনগুলোতে ফিরে যেতে চাই, আমি আবার ওই দিনগুলোতে ফিরে যেতে চাই, যদি সম্ভব হয় আমি আবার ওই দিনগুলোতে ফিরে যেতে চাই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এরপর কি বলছে দেখেন, উই ক্যান নট গো ব্যাক টু দ্য পাস্ট ডেজ, তাহলে এটা হচ্ছে মডালের সেন্টেন্স। হ্যাঁ, আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি না। উই ক্যান নট গো ব্যাক টু দ্য পাস্ট ডেজ, আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি না। উই অনলি ক্যান রিমেম্বার দ্য মেমোরিজ অফ দ্য পাস্ট ডেজ, আমরা শুধুমাত্র অতীতের স্মৃতিগুলোকে স্মরণ করতে পারি, আমরা অনলি অতীতের স্মৃতিগুলোকে স্মরণ করতে পারি। এরপর কি বলছে দেখেন, ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডে, তোমার কি ওই দিনটা মনে আছে উই ক্রসড সুইমিং দ্য সন্ধ্যা রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইন মাইন্ড, আমরা প্রথমবারের মতো সাঁতার কেটে সন্ধ্যা নদী পার হয়েছিলাম। ইয়েস স্টিল আই ক্যান সি দ্য পিকচার অফ দ্য ডে, আমি এখনো ওই দিনটাকে দেখতে পারছি। ইয়েস স্টিল আই ক্যান সি দ্য পিকচার অফ দ্য ডে, আমি এখনো ওই দিনটাকে দেখতে পারছি। এরপর কি বলছে, ওয়াইল উই রিচ দ্য মিড রিভার, যখন আমরা মাঝ নদীতে পৌঁছাইছিলাম, কি বলছে অর্থটা বোঝেন। ওয়াইল উই রিচড দ্য মিড রিভার, যখন আমরা মাঝ নদীতে পৌঁছিয়েছিলাম। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই ফেল্ট ভেরি ফ্রাইটেন্ড লুকিং এট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, আমি খুবই ভয় পেয়েছিলাম নদীর তীর দেখে। আই ফেল্ট ভেরি ফ্রাইটেন্ড লুকিং এট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। এরপর কি বলছে দেখেন, ইয়েস ইউ লাইক টু কাম ব্যাক ফ্রম দ্য মিড রিভার, অর্থাৎ লাইক মানে এখানে কিন্তু আবারও বলছি চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, হোপ মানে চাওয়া, উড লাইক টু মানে চাওয়া, জাস্ট লাইকের মানেও চাওয়া। চাওয়া অর্থে ইংরেজিতে অনেকগুলো ভার্ব ব্যবহার করা যায়। অর্থাৎ কি বলছে, ইউ লাইকড, তুমি চেয়েছিলে, টু কাম ব্যাক ফ্রম দ্য মিড রিভার, মাঝ নদী থেকে ফিরে যেতে। হ্যাঁ, বাট আই ওয়াজ ডিটারমাইন্ড টু ক্রস দ্য রিভার অ্যান্ড ফাইনালি উই ক্রস দ্য রিভার, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম নদীটা অতিক্রম করতে, এবং অবশেষে আমরা নদীটা পার হয়েছিলাম। বলছে ডু ইউ রিমেম্বার সিটিং অন দ্য স্যান্ড উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার, তোমার কি মনে আছে বালুর উপর বসে, সিটিং অন দ্য স্যান্ড উই রোট, দেখেন রাইটের পাস্ট ফর্ম কি রোট, আমরা লিখেছিলাম আওয়ার নেমস, আমাদের নাম, অন দ্য স্যান্ড বালির উপর, উইথ ফিঙ্গার আঙ্গুল দিয়ে। বলছে উই ফেল্ট লাইক উই কনকোর্ড মেনি থিংস, আমরা এমনটা অনুভব করেছিলাম যে আমরা সবকিছু জিতে
নিয়েছি। উই ফেল্ট লাইক উই কনকোর্ড মেনি থিংস, আমরা এমনটা অনুভব করেছিলাম যে আমরা সবকিছু জিতে নিয়েছি। বলছে, ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ইন রিটার্ন জার্নি? তোমার কি ফিরে আসার গল্পটা মনে আছে? উই মেড আ বোট উইথ ব্যানানা ট্রিজ, আমরা কলা গাছ দিয়ে একটা নৌকা তৈরি করেছিলাম। উই ক্রস দ্য রিভার অন আওয়ার রিটার্ন জার্নি রাইডিং দ্যাট বোট, আমরা ফিরে এসেছিলাম, অর্থাৎ আমাদের যে রিটার্ন জার্নিটা ছিল ওই মানে কলা গাছ দিয়ে তৈরি নৌকাটা চড়ে। ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ। আই রোড, দেখেন রাইডের পাস ফ্রম রোড, আমি চড়েছি মেনি ভেহিকলস লাইক বাইকস কার্স, বাট আই ফেল্ট দ্য বেস্ট জয় দ্যাট ডে বাই রাইডিং দ্য বোট মেড বাই ম্যানানা ট্রিজ। সো দ্যাট ইজ দ্য থিংস। এই যে প্রেজেন্ট রিডিং স্টোরিটা আপনি দেখছেন, এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, ভালোভাবে সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ কোন টেন্সে লেখা আছে, বা একটা নেগেটিভ সেন্টেন্স থাকলে তার অ্যাকচুয়াল অর্থটা কি, এটা এখানে কন্টিনিউয়াস আছে না মডাল আছে না ফিউচার ইনডিফিনিট আছে না প্রেজেন্ট পারফেক্ট আছে না প্রেজেন্ট ইনডিফিনিট আছে না পাস্ট ইনডিফিনিট আছে। এইটা যদি আইডেন্টিফাই করতে পারেন, প্রত্যেকটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন। এই প্যাসেজ রিডিংটা খুবই গুরুত্বপূর্ণ, এরকম কয়েকটা প্যাসেজ আপনাকে রিড আউট করতে হবে, এবং এইখান থেকে স্পিকিং ডেভেলপ করার যে পার্ট, সেটি হচ্ছে এই প্যাসেজের একটা সামারি আপনাকে আপনার মতো করে বলতে হবে। এইখানে ডাইরেক্ট স্পিচে একটা কথা লেখা আছে, এটাকে ইনডাইরেক্টলি আপনাকে বলতে হবে। সেটা কেমন জানেন? ইনডাইরেক্টলি বলাটা কেমন জানেন? আমি আপনাদের বোঝাই, দেখেন এখানে আপনারা কেউ ন্যারেশন সলভ করছেন কিনা, ন্যারেশন ডাইরেক্ট কি ইনডাইরেক্ট করতে হয়। মনে করেন দুইজনের একটা স্টোরি, এইটা এখন আমি আপনার টিচার, এখন আপনি আমাকে শোনাবেন। আপনি বলছেন, স্যার আই হ্যাভ রেড এ স্টোরি ইয়েস্টারডে, আমি গতকাল একটা গল্প পড়েছি, অ্যান্ড দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, সেখানে দুইজন বন্ধু ছিল, অ্যান্ড দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার চাইল্ডহুড ডেজ। দেখছেন আমি কি বললাম বলেন তো বাংলাটা? দে ওয়ার টকিং, তারা কথা বলছিল, অ্যাবাউট দেয়ার চাইল্ডহুড ডেজ, তাদের শৈশবের দিনগুলো নিয়ে, অতীতের স্মৃতিগুলো নিয়ে। দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার চাইল্ডহুড ডেজ, তারা কথা বলছিল তাদের শৈশবের স্মৃতিগুলোকে নিয়ে। এরপর আপনি বলতে পারেন যে সুমন সুমন হু স্যাট অন দ্য সন্ধ্যা রিভার, হু স্যাট যে বসেছিল সন্ধ্যা নদীর তীরে। আফটার দ্যাট হিজ ফ্রেন্ড আফটার দ্যাট হিজ ফ্রেন্ড সিরাজ সিরাজ কেম টু হিম, তার কাছে এসেছিল। দেন দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার চাইল্ডহুড ডেজ। আফটার দ্যাট সুমন said to Shiraz, uh, they they flew from the school, and on day they crossed the river by swimming, and when they came back, they made a boat by banana trees, and their return journey was very exciting. হ্যাঁ, সো এই যে কয়েকটা কথা আমি বললাম, এরকম আপনি জাস্ট 8-10টা সেন্টেন্স আপনি তৈরি করেন। এই দুইজনের একটা কনভারসেশন দেখলেন, দুইজনের একটা কথোপকথন দেখলেন, এইখান থেকে একটা সামারি আপনি তৈরি করেন। এইটা যদি আপনি আমার সামনে প্রেজেন্ট করতে পারেন যে, স্যার আমি গতকাল একটা স্টোরি পড়েছিলাম, স্টোরিটা এরকম এরকম ছিল, জাস্ট এইটুকু আপনি দেখেন তো আমার সামনে বলতে পারেন কিনা। এই গল্পটা আপনি 2বার 3বার 4বার পড়েন, পড়ার পর এই জায়গাটায় আপনাকে আসতে হবে, এই জায়গাটা আপনাকে ডেভেলপ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনারা যদি এটা করতে পারেন, এখান থেকে আপনার রিডিং, এখান থেকে আপনার প্রোনাউন্সিয়েশন, এখান থেকে আপনার ভোকাবুলারি অ্যাজ ওয়েল এজ স্পিকিং এর ডেভেলপমেন্টটা আসে। কিন্তু তার আগে আপনাকে বুঝে পড়তে হবে, আপনাকে সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করতে হবে, আইডেন্টিফাই করা শিখতে হবে যে কোন টেন্সে আছে, কোন ভার্বটা এখানে লেখা আছে। আমার কথা কি বুঝতে পারছেন? কি বললাম? জি স্যার। জি স্যার। বুঝতে পারছি। এখন থেকে আপনাকে পারফর্ম করতে হবে, আপনাদের কাছ থেকে আমি প্রেজেন্টেশন নিব, আপনারা স্পিকিং করবেন, আপনাদেরকে কাজ করতে হবে। এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। আপনি যদি আপনার মুখ দিয়ে কথা বের না করেন, আপনার ব্রেইন দিয়ে যদি আইডিয়া জেনারেট না করেন, কখনোই ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি, কখনোই ল্যাঙ্গুয়েজটাকে ফ্লুয়েন্টলি আপনারা ডেভেলপ করতে পারবেন না, শিখতে পারবেন না। দেখেন প্র্যাকটিসের অভাবে, একটা মিনিট একটু ওয়েট করেন। দেখেন প্র্যাকটিসের অভাবে আমরা মানে কতটা দুর্বলতা বোধ করি। এখানে কয়েকটা সেন্টেন্স আমি এখন আপনাদেরকে দেখাবো, এগুলো খুবই সিম্পল সেন্টেন্স, কিন্তু দেখেন আপনি ইংলিশে করতে গেলে বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন। যেমন
এখানে দুইজনের ভিতরে একটা কনভারসেশন বা কথোপকথন দেওয়া আছে। আপনারা যে কোনো একজন একটু এটা ট্রান্সলেট করতে পারবেন, ছোট একটা কনভারসেশন। এটা খুবই সিম্পল, এটা দেখলে আপনার মনে হবে ক্লাস 1 2 3 4 পড়া বাচ্চারাও এটা ট্রান্সলেট করতে পারবে। একটু দেখেন তো আপনারা, যে কোনো একজন একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন, কে কে করতে পারবেন এইটা ট্রান্সলেশন। খুবই সহজ। দেখেন, তোমার নাম কি? বলছে আমার নাম সবুজ। তুমি কি করো? আমি পড়াশোনা করি। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? সপ্তম শ্রেণীতে। তুমি কোন স্কুলে পড়ো? ঢাকা মডেল স্কুল। এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? এটা আপনাকে বলতে হবে। কে কে পারবেন একটু বলেন তো? হু ক্যান ডু ইট? হুম, আপনাদের একটু করতে হবে এটা। কে করতে পারবে? সাইফুল ইসলাম, আপনি করতে পারবেন? মোতায়ের হোসেন, আপনার এখান থেকে সাউন্ড আসছে, নয়েস আসছে। কে পারবেন? বলতে পারবো? ওসমান গনি, হ্যাঁ বলেন, শুরু করেন। What's your name? হুম। My name is. Do you? হুম, শোনা যায় না, আপনার কথা ক্লিয়ার শোনা যায় না। যে ক্লিয়ার ভাবে বলতে পারবেন সে বলেন, যে কোনো একজন বলেন। জুবাইদা বর্ষা, আনমিউট করেন। জুবাইদা বর্ষা, আপনাদের রেইজ হ্যান্ড প্রেস করতে বলি, আপনারা কি দেখেন না এটা? এখানে প্রেস করলে তো আমি ডাকতে পারি। জুবাইদা বর্ষা। রাবেয়া খানম রীতা। রেখা বেগম, বলেন, আনমিউট করে বলেন। রেখা বেগম। হ্যাঁ, হ্যাঁ পড়েন। রিড আউট করেন। স্যার, তোমার নাম কি? গেস্ট নেম সবুজ। আমার নাম সবুজ। নেম সবুজ। তুমি কি করো সবুজ? হোয়াট ডু ইউ ডু সবুজ? আমি পড়াশোনা করি। ইট আই ডু ইট। দেখছেন, এই যে আই ডু রিড, এরকম হয় কখনো? হ্যাঁ, দেখছেন, খুব সিম্পল একটা সেন্টেন্স। পড়াশোনা করি। আই এরপর এটা ক্যান। পরেরটা বলেন। তুমি পড়াশোনা করো। হুম, হোয়াট ডু ইউ রিড? কোন? হলো। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? তারপর কোন শ্রেণীতে? 7। হুম, তুমি কোন স্কুলে পড়ো? তুমি কোন স্কুলে পড়ো? তারপর পড়েন, বলেন কি হবে, একটা কিছু বলেন। বুঝতে পারছি না। কে বলতে পারবেন এটা কি হবে? Do you reading in school? রিডিং স্কুল। এই যে কোর্স গুলো তো পকাচ্ছি। কেউ বলতে পারবেন এই বাক্যটার অর্থ কি? এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, এই বাক্যটার ইংলিশ কি হবে? কেউ বলতে পারবেন? এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? Student at this school. Are you reading this school? How many, how long do you read in this? কারো হয়নি, একজনেরও হয়নি। How long do you read? না, দেখেন, দেখছেন? তাহলে এই কনভারসেশনটা দেখে কি মনে হচ্ছে? খুবই সিম্পল না? ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কতটা দুর্বল এই ল্যাঙ্গুয়েজে, ভাবতে পারেন? হ্যাঁ, এই যে আপনাদের যাদের কোর্স ফি কমপ্লিট আছে, আপনাদের তো পার্সোনাল সেশন শুরু করছি, যারা এটাতে জয়েন করছেন তারা বুঝতে পারবেন যে এটা কতটা এফেক্টিভ। তো দেখেন, বোঝার চেষ্টা করেন। আমি একটু আপনাদের বলি, তোমার নাম কি? এখান সে হোয়াটস ইউর নেম। আমার নাম সবুজ। দেখেন, খুবই সিম্পল, আপনার দেখলে মনে হবে কত সহজ একটা জিনিস, কিন্তু আপনি পারছেন না কেন জানেন? জাস্ট ফর ল্যাক অফ প্র্যাকটিস। বলছি তুমি কি করো সবুজ, তাহলে এটার ইংলিশ হচ্ছে হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু
ইউ ডু। এটা কেন হয়? একটা ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা ডু হচ্ছে মেইন ভার্ব, করা অর্থে বসছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনেকে এরকম বলে যে হোয়াট আর ইউ ডুইং, এটার বাংলা অর্থ হচ্ছে তুমি কি করছো, মানে তুমি এখন কি করছো, আমি বই পড়ছি, আমি খেলা করছি, আমি ভাত খাচ্ছি, এরকম অ্যান্সার আছে। আর হোয়াট ডু ইউ ডু মানে হোয়াটস ইউর প্রফেশন, মানে তোমার পেশাটা কি, তুমি কি করো, মানে এটা এরকম বলবে না যে আমি ভাত খাই, আমি বই পড়ি, না, তোমার পেশাটা কি। ইউ ক্যান সে আই এম এ স্টুডেন্ট, আই এম আ টিচার, আই এম আ ডক্টর, আর আই ডু জব। হ্যাঁ, বা এই যে আপনি একজন বলেন আই ডু স্টাডি, আই ডু রিড। রিড বলা যায় না, দেখেন রিড এটা একটা ভার্ব। আপনি এই কথাটা এইভাবে বলতে পারেন, আই স্টাডি। দেখেন রিড মানে পড়া, এটা হচ্ছে ক্ষণিকের জন্য একটা কাজ করা, টেম্পোরারিলি কোনো একটা কাজ করা, আই রিড ইট, আই এম রিডিং ইট, এরকম। কিন্তু স্টাডি মানে অধ্যয়ন করা, দীর্ঘ সময় ধরে করা। সো এখানে স্টাডিটা অ্যাপ্রোপ্রিয়েট, আই স্টাডি, এখানে ফুল স্টপ বসানো যায়, স্টাডিটা ভার্ব। আবার আপনি যদি বলেন আই ডু স্টাডি, তখন স্টাডিটা নাউন হয়ে যায়। যেমন আমি যদি বলি আই ওয়ার্ক, এর বাংলা অর্থ হচ্ছে আমি কাজ করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই ওয়ার্কটা এখানে ভার্ব। কিন্তু আপনি যদি বলেন আই ডু ওয়ার্ক, এর মানে আমি কাজ করি, তখন ডুটা ভার্ব, ওয়ার্কটা নাউন। এগুলো বুঝতে হবে, খুবই সিম্পল বিষয়, কিন্তু আমরা পারি না। দেখেন, কোন ক্লাসে তুমি পড়াশোনা করো, তাহলে এটা হচ্ছে এরকম হবে যে ইন জাস্ট হুইচ ক্লাস, হুইচ ক্লাস, বা এখানে হুইসের পরিবর্তে হোয়াট ব্যবহার করা যায়, যে হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি, হোয়াট ক্লাস আর হুইচ ক্লাস কি হবে, ডু ইউ স্টাডি, ডু ইউ স্টাডি, কোন ক্লাসে তুমি পড়াশোনা করো, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি বলছে সপ্তম শ্রেণীতে, তাহলে আই স্টাডি, আই বা ইন হুইচ ক্লাস, এখানে একটা ইন ব্যবহার করলে ভালো হয়। এরপর হচ্ছে আই স্টাডি ইন ক্লাস 7, আই স্টাডি ইন ক্লাস 7, রিড ব্যবহার করা যায়, বাট এটা থেকে স্টাডিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তুমি কোন স্কুলে পড়ো, তাহলে হুইচ স্কুল, ইন হুইচ স্কুল, ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি, ডু ইউ স্টাডি বোঝার চেষ্টা করেন। ঢাকা মডেল স্কুল, আর এখানে আই স্টাডি ইন ঢাকা মডেল স্কুল। ওকে, ওই ইন, স্কুলের আগে আপনি ইন বসাবেন কিন্তু প্রতিষ্ঠানের নামের আগে। এবার দেখেন, এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, এটা আপনারা কেউ পারেননি কেন জানেন? এটা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। কি বললাম বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এই প্রত্যেকটা টেন্সকে আবার সুন্দরভাবে ল্যাঙ্গুয়েজ ড্রিলের মাধ্যমে প্র্যাকটিস করে আপনাদেরকে করাবো। আবারও বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, এটার ইংলিশটা এরকম, ফর হাউ লং, ফর হাউ লং। এরপর দেখেন, হ্যাভ ইউ বিন স্টাডিং ইন দিস স্কুল। দেখছেন বাক্যটা কি, আপনারা কি সব বলছিলেন? এটা হচ্ছে অনেক আগে থেকে এখনো কোনো একটা কাজ, মনে করেন আপনি ক্লাস 8-এ পড়েন, ক্লাস 9-এ পড়েন, ক্লাস 7-এ পড়েন, সেটা কি একদিনের জন্য পড়ছেন? না, অনেক 1 বছর ধরে, 2 বছর ধরে, 3 বছর ধরে একটা জায়গায় যখন আপনি পড়াশোনা করছেন, অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে আই হ্যাভ বিন স্টাডিং, আই হ্যাভ বিন স্টাডিং, হ্যাঁ, in this school for 2 years. I have been studying in this school for 2 years. আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি। I have been studying in this school for 2 years. আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি। I have been studying in this school for 2 years. হ্যাঁ, এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? আমি 2 বছর ধরে পড়ছি। I have been হুম আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। এবার দেখেন, তোমার বাড়ি থেকে স্কুল কত দূর বলেন তো? এই বাক্যটা ইংলিশ আমার কি হতে পারে, কে বলতে পারবেন? তোমার বাড়ি থেকে স্কুল কত দূর, কে বলতে পারবেন? আপনারাই বলেন। How far your school from your house? এই যে বললেন, হাউ লং ফার ইউর স্কুল ফ্রম ইউর হাউস, দেখছেন? তার মানে এটা যেটা যেভাবে বাংলা দেওয়া আছে আপনি সেটা বললেন, কিন্তু আপনি এখানে কোনো ভার্ব ব্যবহার করেননি। ইংলিশে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, বুঝতে পারছেন? বাংলায় লেখা যায়, ইংলিশে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। এখানে ভার্বগুলো হচ্ছে উজ্জ্ব থাকে। যে ধরনের বাংলা বাক্যে ভার্ব দেখা যায় না, সেই বাক্য যখন ইংলিশে ট্রান্সলেট করতে হয়, তখন বি ভার্বের ব্যবহার করতে হয়। মনে করেন আমি যদি বলি তুমি এখন কোথায়, বোঝেন, সিম্পল একটা বিষয়, তুমি এখন কোথায়, তাহলে ইংরেজিটা কি হবে? দেখেন, তুমি ইংরেজি কি, ইউ, এখন ইংরেজি কি, নাও,
কোথায় ইংরেজি কি? ওয়ার। আমি যদি একটু সাজায় বলি, তাহলে আমি যদি এইভাবে বলি যে তুমি এখন কোথায়, ওয়ার আর ইউ নাও, আমার এই বাক্যটা কি হয়েছে বলেন তো? আমি যে কয়টা ওয়ার্ড বাংলায় বলছি ঠিক সেই ওয়ার্ডের ইংলিশ আমি লিখছি। আমি বললাম যে আমি বাড়িতে, তাহলে আমি ইংরেজি আই, বাড়ি ইংরেজি হোম। এখন আমি যদি বলি আই হোম, আমার কি বাক্য হলো? আমি বলছি তুমি কোথায়, আমি বাড়িতে, তাহলে ওয়ার ইউ নাও, আই হোম, বাক্য হলো? হয়নি। কারণ কি? কারণ আমি এখানে ভার্ব ব্যবহার করিনি। কেন ব্যবহার করিনি? বাংলায় তো আমি ভার্ব বলিনি, কিন্তু বাংলায় ভার্ব বলিনি বলে কি ইংলিশে ভার্ব ব্যবহার করবো না? অবশ্যই করতে হবে। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স, উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু রাইট এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। যে ধরনের বাংলা বাক্যগুলোতে ভার্ব থাকে না, সেগুলোতে ইংলিশে যখন আপনি ট্রান্সলেট করবেন, বি ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে বসে। দেখেন, আহ, এই যে তুমি এখন কোথায়, ওয়ার আর ইউ নাও, কি হয়? ওয়ার আর ইউ নাও, আমি বাড়িতে। জাস্ট আই অ্যাম অ্যাট হোম, প্লেসের আগে এই যে বাড়িতে, তে কথাটার জন্য এই যে বিভক্তি অ্যাট প্রিপজিশনে ব্যবহার করতে হয়। আই এম অ্যাট হোম, আই এম অ্যাট হোম, ওয়ার আর ইউ নাও, আই এম অ্যাট হোম। সো এই যে জায়গাগুলো, এগুলো বুঝতে হবে। এখন প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, কেউ মিস করবেন, আপনি বুঝতে পারবেন কতগুলো জায়গা আপনি ডেভেলপ করতে পারছেন। হ্যাঁ, তাহলে তোমার বাড়ি থেকে স্কুল কত দূর? হাউ ফার ইজ ইয়োর স্কুল ফ্রম ইউর হোম। তাহলে কি বললাম বলেন তো? আমার একটা ভার্ব নিয়ে আসতে হবে। হাউ ফার ইজ ইয়োর স্কুল ফ্রম ইউর হোম। হাউ ফার ইজ ইয়োর স্কুল ফ্রম ইউর হোম। তোমার বাড়ি থেকে স্কুল কত দূর? হাউ ফার ইজ ইয়োর স্কুল ফ্রম ইউর হোম। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। প্রায় 2.5 মাইল হবে। ইটস ইট ইজ নেয়ার অ্যাবাউট 2.5 মাইল। তোমার ক্লাস কখন শুরু হয়? কেউ বলতে পারবেন এই বাক্যটা ইংরেজিতে কি হবে? দেখেন, আপনারা বুঝতে পারছেন, আপনি যখন এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবেন, তখনই বুঝতে পারবেন যে আপনি কতটা দুর্বল এই ল্যাঙ্গুয়েজে, কতটা দুর্বল আমরা। কারণ আমরা কখনোই এই প্র্যাকটিক্যাল জায়গাটা সলভ করিনি বা করি না, কিন্তু এখন থেকে আমাদের এটা করতে হবে। বলেন, এটা কি হবে? তোমার ক্লাস কখন শুরু হয়, এটা ইংলিশে কি হবে? When did you, when did you, when did you, yes, yes. When do you guys start? হয়নি। When do you start? When দেখেন, এই যে সাবজেক্টটা কি, ক্লাস, ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? ক্লাসের কি হাত পা আছে? না, এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসটা কেমন জানেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, অ্যাম, ইজ আর প্লাস ভি3। তোমার ক্লাস, ওয়েন ইজ ইয়োর ক্লাস স্টার্টেড, স্টার্টেড অ্যাম, ইজ আর প্লাস ভি3। এটা হচ্ছে এই যে বাংলাটা, বাংলাটার অ্যাকিউরেট বা কারেক্ট ইংলিশ। কিন্তু কনভারসেশন বা কমিউনিকেশনে প্যাসিভ অ্যাভয়েড করা ভালো। প্যাসিভ ভয়েস বিশেষ করে ব্যবহৃত হয় রিটেন ইংলিশে। যখন কারোর সাথে কনভারসেশন করা হয়, ইংলিশে কথা বলা হয় বা কমিউনিকেশন করা হয়, তখন যদি প্যাসিভের ব্যবহার করা হয়, তাহলে সেটা অনেকটা কমপ্লেক্সিটি ক্রিয়েট করে। কনভারসেশন বা কমিউনিকেশন মানে কি? আপনার অপোজিট পার্সনটাকে আপনার ভাষা বোঝাতে পারলে হলো। তো এই কথাটাকে অ্যাক্টিভে লেখা যায়। এই যে ওয়েন ডু বলছেন, ডু না, এখানে সাবজেক্টটা ক্লাস, এটা থার্ড পার্সন সিঙ্গুলার। ইওরটা কি? ইওরটা তো অ্যাডজেক্টিভ, এটা কোনো প্রোনাউন না, এটা কোনো সেকেন্ড পার্সন সাবজেক্ট না। সো এটা দেখেন, এটা আপনি এইভাবে বলতে পারেন, ওয়েন ডাজ ইওর ক্লাস, ডাজ নট ডু, স্টার্ট। তোমার ক্লাস কখন শুরু হয়? ওয়েন ডাজ ইওর ক্লাস স্টার্ট। অর্থাৎ আমি যদি অ্যাক্টিভ এটা করি, তাহলে এরকম হয়। কিন্তু এটা নিয়ম না, মেইন নিয়ম হচ্ছে এটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। কিন্তু ক্লাস, ক্লাসের তো হাত পা নেই, ক্লাস তো নিজে নিজে হতে পারে না। তো এটা প্যাসিভ, যে ওয়েন ইজ ইওর ক্লাস স্টার্টেড। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম, ইজ আর প্লাস ভি3। কেউ কি বোঝেন আমি কি বলি? বোঝা যায়? বুঝতে পারেন কেউ? কি মনে হয়? এই উল্টা পাল্টা কি বলছে কিছুই বুঝি না। এগুলো বুঝতে হবে, এগুলো বেসিক বিষয়। কিন্তু আমাদের কনসেপ্ট নেই, ধারণা নেই, না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এবার বলছে সকাল 10টায়, তাহলে অ্যাট 10 AM, অ্যাট 10 AM। এরপর তুমি কখন বাসা থেকে বের হও, তাহলে এই বাক্যটার ইংরেজি কি হবে? তুমি কখন বাসা থেকে বের হও, আপনারা বলেন তো এটা ইংলিশে কি হবে? তুমি কখন বাসা থেকে বের হও? কে পারবেন বলেন? তুমি কখন বাসা থেকে বের হও? from এই যে আউট, আউট শব্দটা কি কোনো ভার্ব? না। তাহলে আমার একটা মেইন ভার্ব লাগবে না? তাহলে সেটা কি হবে? are you go out from your house? আর ইউ গো হয় নাকি কখনো? আর আর গো কোনো টেন্স আছে? কোন ধরনের স্ট্রাকচার এটা? When do you go out? ইয়েস, ওয়েন ডু ইউ গো আউট ফ্রম ইউর হোম, ওয়েন ডু ইউ গো আউট। বলছে আমি তো হেঁটে যাই না, আই ডোন্ট গো অন ফুট। তবে কি তুমি বাসে যাও? বাট ডু ইউ গো বাই বাস? ডু ইউ গো বাই বাস? হ্যাঁ, তো আমি যদি বলি তুমি কি বাসে গিয়েছিলে, ডিড ইউ গো বাই বাস?
তুমি কি বাসে যাবে? উইল ইউ গো বাই বাস? তুমি কি বাসে যাচ্ছ? আর ইউ গোয়িং বাই বাস? তুমি কি বাসে যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং বাই বাস? তুমি কি বাসে যেতে থাকবে? উইল ইউ বি গোয়িং বাই বাস? তুমি কি বাসে গিয়েছো? হ্যাভ ইউ গন বাই বাস? হ্যাভ ইউ গন বাই বাস? প্রেজেন্ট পারফেক্ট। এরকম ট্রান্সফর্ম করা শিখতে হবে টাইমের। প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখেন, বলছে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? এই বাক্যটা ইংলিশে কি হবে, কেউ বলতে পারবেন? তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, কি হবে? How many students do you have in a school? আর কেউ বলতে পারবেন? How many students are there in your school? কেন আর দেয়ার কেন হবে? হুম, এর আগে যিনি বললো যে ডু ইউ হ্যাভ, এটা কেন হবে না? আর দেয়ার কেন হবে? How many students do you have? দেখেন, How many students বোঝার do you চেষ্টা করেন। have in a না, school? ডু ইউ হ্যাভ না। দেখেন, বোঝার চেষ্টা করেন। অ্যাম ইজ আর এর মানে কি জানেন? অ্যাম ইজ আর ওয়াজ আর এর মানে হওয়া বা থাকা, দুটো অর্থ। আমি বি ভার্বের ক্লাস আপনাদের নিয়েছি। আবার হ্যাভ হ্যাজ হ্যাড এর মানে কি? আছে, আছে, তাই না? বা ছিল। সাবজেক্ট নিজে কোনো কিছু আছে, এই জায়গাটাতে অ্যাম ইজ আর এর ব্যবহার হয়, বা ওয়াজ আর নিজে কোনো কিছু ছিল। আর সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু ছিল, হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার হয়। আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। সে ঢাকায় আছে, হি ইজ ইন ঢাকা। তারা ঢাকায় থাকে, দে আর ইন ঢাকা। তারা থাকে, সাবজেক্ট নিজে থাকে। আমি যদি বলি তার একটা ঢাকা আছে, হি হ্যাজ আ ঢাকা, মানে এটা তো হয় না এরকম ভাবে। আমি যদি বলি, মনে করেন তার একটা কুকুর ছিল, এখন আমি জানি ওয়াজ মানেও ছিল, হ্যাড মানেও ছিল, এখন আমি কোনটা বলবো? আমি যদি বলি যে হি ওয়াজ আ ডগ, এর বাংলা অর্থ হয়ে যায় এরকম, সে একটা কুকুর ছিল। তাহলে তার একটা কুকুর ছিল, হি হ্যাড আ ডগ বলতে হয়। অর্থাৎ কারো অধিকার, আমার গাড়ি আছে, আই হ্যাভ আ কার। তার বাড়ি আছে, হি হ্যাজ আ হাউস। তার কুকুর আছে, হি 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 হ্যাজ আ ডগ। তার একটা গাড়ি ছিল, হি হ্যাড আ কার। অর্থাৎ কারো অধিকারে কোনো কিছু আছে, কারো মালিকানায় কোনো কিছু আছে, এখানে হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার হয়। তাহলে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, এটা তো তোমার না, এটা হচ্ছে স্কুল। এটা একটা প্লেস, একটা জায়গাকে ইন্ডিকেট করে। কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে দেয়ারের ব্যবহার করতে হয়। দেয়ার, কোনো একটা জায়গায় কিছু আছে। ঝুড়িতে 10টা আপেল আছে, এখন আমি যদি বলি দ্য বাস্কেল হ্যাজ 10 আপেল, তাহলে ওই যে ঝুড়ির 10টা আপেল আছে। আপেল তো ঝুড়ির না, ঝুড়ি তো সাবজেক্ট না। ঝুড়িতে আছে, ঝুড়ি একটা প্লেস, একটা জায়গা, একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হয় না, একটা বাক্যের সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। তো ঝুড়িতে 10টা আপেল আছে, দেয়ার আর 10 apples ইন দ্য বাস্কেট, ওইখানে ওই আপেলটাই মূলত সাবজেক্ট। ঠিক আছে? আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, জাস্ট দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। হ্যাঁ, মাঠে 3টা গরু আছে, আপনি যদি বলেন দ্য ফিল্ড হ্যাজ 3 কাউ, হবে? দ্য ফিল্ড হ্যাভ 3 কাউ, তাহলে এরকম হয়ে যায় মাঠের 3টা গরু আছে। গরু তো মাঠের না, মাঠে, মাঠ একটা প্লেস, একটা জায়গা। তাহলে আপনাকে বলতে হবে দেয়ার আর 3 কাউস ইন দ্য ফিল্ড। তাহলে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? স্কুল এটা একটা জায়গা, একটা প্লেস, একটা ইনস্টিটিউশন। তাহলে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল, নট হ্যাভ। ঠিক আছে? প্রায় 900, তাহলে দেয়ার আর 900 স্টুডেন্টস। তোমার কোন বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে? হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট, আর হুইচ ইজ ইয়ার ফেভারিট সাবজেক্ট? দুইভাবে আপনি বলতে পারেন। আমার ইতিহাস সবচেয়ে বেশি ভালো লাগে, আই আই লাইক হিস্ট্রি মোস্ট। তোমার প্রিয় খেলা কোনটি? হুইচ ইজ ইয়োর ফেভারিট গেম? ফুটবল। হ্যাঁ, ওকে, লিভ লং। এই যে দেখেন, শর্ট ছোট একটা কনভারসেশন করলাম। খুবই সিম্পল সেন্টেন্স, দেখলে মনে হয় ক্লাস 1 2 3 4 পড়া বাচ্চারা পারবে, বাট আমরা পারতেছি না, টেন্স বুঝতেছি না, বিভিন্ন জায়গায় প্রবলেম হচ্ছে কেন? জাস্ট ফর ল্যাক অফ প্র্যাকটিস। উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট। আমি কি বোঝাতে পারছি আপনাদের? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো অল্টারনেটিভ Yes, ওয়ে নেই। sir. Thank you so এবং much, sir. Thank you, এবং thank you, thank you. এই 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 বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার কনসেপ্ট নিতে না পারেন, রাখতে না পারেন, আপনি অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন না। যেখানেই যাই করতে যান না কেন, প্রবলেম ফেস করবেন, কনফিউশন ফেস করবেন। এগুলো ওভারকাম করতে হবে। তাহলে এই কনভারসেশনটা আমি দিয়ে দিব, দিলে আপনারা ট্রান্সলেট করার চেষ্টা করবেন। আর আমি আরেকবার আপনাদের জানিয়ে রাখছি, যারা এখনো পর্যন্ত আমার সেকেন্ড মান্থের পেমেন্ট কমপ্লিট করেনি, তারা কিন্তু থাকতে পারবেন না। আমি বারবার বলে রাখলাম, কারণ এটা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের কোর্স। এখানে আমি সবাইকে নিয়ে এগোচ্ছি, যাদের পেমেন্ট কমপ্লিট আছে তাদেরকে নিয়েই আমার এগিয়ে যেতে হবে। কারণ ল্যাঙ্গুয়েজ ক্লাব, পার্সোনাল সেশন, এইগুলো মিস করলে আপনারা পরে আর করতে পারবেন না। অনেকে ক্লাস করবে না, চলে যাবে, অনেকের ধৈর্য থাকে না। আমি যেভাবে পড়ায় আসছি, যেভাবে বুঝাই আসছি, আমি একটা কথা বলে রাখি, আপনি যদি এইখান থেকে ব্রেক ডাউন হয়ে যান, এখান থেকে আপনি সিটকে পড়েন, আপনি
এর পরবর্তীতে আর ভালোভাবে শিখতে পারবেন না। কারণ আমি কিভাবে বোঝাই, কিভাবে শেখাই সেটা তো আমি জানি। এটা আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি। অনেকে মনে করেন 1 মাস ক্লাস করছে, 5টা ক্লাস 10টা ক্লাস মিস গেল, করতে পারলো না। তারপর সে আর এই পরবর্তী মাসে টাকাও দিচ্ছে না, ক্লাসও করছে না, ভাবছে আমি তো মিস করে ফেলছি, হচ্ছে না, পারবো না হয়তো, কি হবে। হ্যাঁ, তো আমি তো আপনাদের সবগুলো ক্লাসের রেকর্ড সাজিয়েও দিয়েছি। এখন মেইন কথাটা কি, আপনি যদি এখান থেকে ছিটকে যান, তাহলে হবে কি, আপনি আর কখনোই ইংলিশটাকে এই ফোর্ট দিয়ে শিখতে পারবেন না। আপনি আরেক জায়গায় যান, আরেক জায়গায় যান, আগ্রহটা হারায় যায়, কখনোই থাকে না। আমার কাছেই পড়ে এই মনে করেন আজকে আপনি কোর্সে ভর্তি হলেন, 5 মাস পরে এসে 1,000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, ক্লাস করেননি তেমন, 5 মাস পরে এসে বলবে আমি আপনার এত ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আমি আমি আমার 1,000 টাকা বাকি আছে, বাকি টাকা দিয়ে কি আমি পুরো কোর্সটা করতে পারবো, আমি আগে পারিনি, তারা ভর্তি হয়। তো মানে ঘুরে ফিরে সে আবার আমার কাছেই আসে তারা। তো আমার কাছেই আবার আসলেও, আবার পড়লেও, ওই ফোর্ট, যেই ফোর্টটা আপনার আগে ছিল, যে গুরুত্বটা ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি আপনার আগে ছিল, ওইটা কি আর পরে থাকে একবার ব্যর্থ হয়ে গেলে? থাকে না। এখন যে ক্লাস নিব, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, আপনি একটানা 10টা ক্লাস করবেন, রেগুলারিটি মেনটেন করে, আমি যে হোম টাস্কগুলো দিব সেটা কাভার করবেন। আপনাদের পরবর্তী ক্লাস পরশুদিন হবে, রবিবার। তো 10টা ক্লাসে যদি আপনি আপনার ডেভেলপমেন্ট না পান, তখন আপনি বলবেন, মানে এতদিন ধরে যে ক্লাসগুলো নিয়েছি সবগুলো কম্পেয়ার করে এক জায়গায় করে প্রত্যেকটা ক্লাস এখন প্র্যাকটিক্যালি হবে। তো কেউ মিস করবেন না। আর এটা কিন্তু যাদের কোর্স ফি কমপ্লিট থাকবে আমি তাদেরকে নিয়ে এগোবো, কারণ আমি একটা কথা বারবার বলছিলাম, আমার টোটাল কোর্স ফি 2,000 টাকা। কোথাও দেখবেন না কোনো টিচার অর্ধেক টাকা নিয়ে ক্লাস শুরু করে। যেটা আমি সুযোগটা দিয়েছি, যে আপনি অনলাইনে যেহেতু ক্লাস করছেন, আপনি 1,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। অনেকেই তার 2 দিন 4 দিন পরেই আমার পুরো টাকাটা পেমেন্ট করে দিয়েছেন। তো যারা দিছেন ভালো, যারা দেননি, যারা বকেয়া রাখছেন, তাদের দিতে হবে। কারণ আমি বারবার বলছিলাম টোটাল কোর্স ফি 2,000 টাকা, এটা তো পে করতে হবে, এর বাইরে তার কোনো টাকা আমি চাইনি। এইটা যদি আপনার কমপ্লিট থাকে, আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট হবেন বা ডেভেলপ করতে পারবেন, তত দিন থাকতে পারবেন। ল্যাঙ্গুয়েজ ক্লাবের আজীবন মেম্বারশিপ আপনি পাবেন। অন টু অন সেকশন আপনি করতে পারবেন। একটা ব্যাচে ক্লাস মিস করলে পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচ যখন শুরু হচ্ছে, প্রায় 1 মাস পর পর নতুন ব্যাচ শুরু হয়, সেখানে আপনি জয়েন করতে পারবেন। তার জন্য আপনার আর কোনো টাকা দিতে হবে না। সো এটা যারা করেননি, দ্রুত এটা কমপ্লিট করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনি এই জায়গাটাতে কন্টিনিউ করতে পারবেন, আমি বলে রাখলাম। আর এইটার পিডিএফ ফাইল রেকর্ড ক্লাস আমি পাঠিয়ে দিব। আপনারা একটু হোম টাস্কগুলো কাভার করবেন, রিডিং প্যাসেজটা রিড আউট করবেন। আমি আরো 2 একটা প্যাসেজ ওর সাথে দিয়ে দিব। তো প্যাসেজটা রিড আউট করে আপনারা অর্থটা বের করার চেষ্টা করবেন, এবং নিজের মতো করে ওই কথাগুলোকে, দুইজনের একটা কনভারসেশনকে কিভাবে নিজে একটা আরেকজনকে আপনি বলতে পারেন ইনডাইরেক্ট স্পিচে, সেরকমভাবে আপনি শর্ট একটা সামারি লিখবেন গল্পের উপর। আর এই কনভারসেশনগুলো সলভ করার চেষ্টা করবেন। এখানে আরো একটা কনভারসেশন আছে, বড় একটা। তো এটা আপনি নিজের একটু করার চেষ্টা করবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ।